দুপুরের শান্ত পরিবেশ যেন সবকিছুকেই হার মানায়। কেউ বা কাজ শেষ করে বাড়ি ফিরে, আবার কেউ বা কাজে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এই নিঝুম দুপুরে এক রমণী তার ঘরের জানালায় দাঁড়িয়ে তার রুম থেকে কিছুটা দূরে অবস্থিত পুকুরের দিকে তাকিয়ে আছে। দুপুরের হালকা বাতাসে তার চুলগুলো দুলছে। তার সোনালি গায়ে পুকুরের পানিতে পড়া সূর্যের আলোর ঝিলিক যেন তাকে আরো মায়াবী করে তুলছে। হালকা বাতাসে তার চুলগুলো বারবার তার সারা মুখে বিচরণ করছে। আপাতত তার মন অন্য এক অভিমানে দুল খাচ্ছে। হঠাৎ দরজায় নিজের বোনের গলার আওয়াজ শুনতে পেয়ে নড়েচড়ে ওঠে মেয়েটি। দরজার দিকে তাকিয়ে একটা ভিঞ্চি কেটে আবারও বাহিরে চোখ স্থির করে। আবারও দরজায় কড়া নেড়ে মেয়েটি বলে ওঠে, এবার তো বের হো আমার মা। মেয়েটির কোনো সারা শব্দ পেল না। জিমিন সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এই জীবনে কি তার এই মেয়েটার রাগ ভাঙানো, অভিমান ভাঙানো শেষ হবে না? সব কেন তার ঘাড়েই পড়ে? আর যে ব্যক্তিটি রাগ করেছে তার রাগ তো এত সহজে ভাঙে না। তাকে কত বাধা বিপত্তি পেরিয়ে গিয়ে রাগ ভাঙাতে হয় সে নিজেই জানে। কিন্তু কি আর করার, তারই বোন, তার থেকে 1 বছরেরই তো বড়। আর ছোটদের একটু রাগ অভিমান তো বেশি থাকবে। জিমিন আবারও বলে, তে দরজাটা খোল। তে জানালার শিক ধরে পিছনে তাকিয়ে গলা উঁচিয়ে বলে, খুলবো না, চলে যা। জিমিনের আবার সত্যি সত্যি রাগ হচ্ছে। সামান্য বিষয় নিয়ে এভাবে অভিমান করার কি আছে? আর এখানে তো সে কিছুই করেনি, তাহলে তার সাথে এই মেয়ের এত কিসের তেজ? জিমিন একরাশ বিরক্তি নিয়ে বলে, আমার উপর কিসের রাগ তোর? দরজা খোল। তোরা সবগুলো এক ক্ষেতের মোড়া, তোরা সব এয়ারপোর্টে গিয়েছিলি, আমাকে কেন নিয়ে যাসনি তোরা? জিমিনের এবার নিজেকে অসহায় লাগছে। সে অসহায় চোখে দরজার দিকে তাকিয়েই বলে, তুই তো ঘুমিয়েছিলে, আমার কি দোষ? তুই তো ডাকতে পারতি, নিষেধ করেছিল তো। চলে যা বিশ্বাসঘাতক, এতদিন খেলি আমার, এখন হুকুম শুনিস আমার মায়ের? সরি ছুটকি, খুল না দরজাটা। দেখ ভাইয়া কতগুলো চকলেট দিয়েছে তোর জন্য। তে বিদ্যুৎ গতিতে দরজার দিকে ঘুরে দাঁড়ায়। ভাইয়া নামের ডাকটা তার কানে বারবার বেজে উঠছে। অজানা এক অনুভূতি তাকে যেন ঘিরে ধরে। মনের অজান্তেই সে একটু হেসে ওঠে। এবার আর তার মনের অভিমান পুষে রাখতে পারলো না। সে দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেয়। থেকে দরজা খুলতে দেখে জিমিনের মুখে এক বিজয়ী হাসি ফুটে ওঠে। ফাইনালি দরজা খুললি তাহলে। তে জিমিনের হাতে নানা রকমের বিদেশি চকলেট দেখে খুশিতে গদগদ হয়ে তার হাত থেকে চকলেটগুলো নিজের হাতে নিয়ে নেয়। জিমিন চোখ বড় বড় করে তাকিয়ে বলে, এই এই এখানে আমারও চকলেট আছে, আমারগুলো আমাকে দে। কি আর সেই কথা শোনার জন্য বসে আছে? সে চকলেটগুলো 2 হাতে নিয়ে সোজা গিয়ে বসে পড়ে বিছানার উপর। জিমিন অসহায় চোখে তাকিয়ে বলে, দে না। তে চকলেটের একটা প্যাকেট কেটে চকলেট খেতে খেতে বলে, সব আমার, আমাকে না দিলে ভাইয়ার কোনো খবরই তোকে দিব না। তে তড়িৎ গতিতে জিমিনের দিকে তাকায়। জিমিন কিছু একটা বুঝে হেসে ফেলে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে তো আঙ্গুল বাঁকা করতেই হয়। জিমিন তাই করলো। তে জিমিনের দিকে তাকিয়ে মুখটা ছোট করে বলে, কি বলেছে সে? জিমিন কি আর এত সহজে মুখ খুলবে? সে একটা ভেঙচি কেটে বলে, কেন বলবো, আমার কি ফায়দা তোকে বলে? বলবি না বোন? কি চাই তোর? আমি দিয়ে দিব তো। চকলেট। তে মুখ ফুলায়। তে কিছুতেই চকলেট দিতে চাইছে না। কিন্তু লোকটার খবর জানার ইচ্ছে তো তার মনে এক আকাশ সমান। সে কি তেকে এখনো মনে রেখেছে জানার জন্য তের বেকুল মন উচ্ছ্বসিত হয়ে ওঠে। সে জিমিনের দিকে চকলেট বাড়িয়ে দিয়ে বলে, নে। জিমিন ভ্রু কুচকায়। সে কেন তের খাওয়া চকলেট খাবে? সে বেছে বেছে 2টা বড় বড় কিটক্যাট হাতে তুলে নিল। তে তাড়াতাড়ি এসে হাত থেকে কিটক্যাট দুটো নিয়ে নিল। তের কিটক্যাট খুব পছন্দ, তাই হয়তো জাঙ্কুক তার জন্য বেছে বেছে 2টো বড় কিটক্যাট পাঠিয়েছে। অথচ এখন সেগুলো জিমিন নিয়ে নিচ্ছে, মানতেই পারলো না তে। জিমিন ভ্রু কুচকে বলে, দিবি না? তে ভেঙচি কেটে বলে, অন্যগুলো নে। আমার ফয়দা নেই অন্যগুলোতে, এটাই লাগবে। তে এবার অসহায় চোখে জিমিনের দিকে তাকিয়ে চকলেটগুলো বাড়িয়ে দেয়। জীবনে প্রথম হয়তো তে এত বড় স্যাক্রিফাইস করলো কারোর জন্য। জিমিন তের পাশে বসে বলে, জানিস ভাইয়া না অনেক হ্যান্ডসাম হয়ে গিয়েছে, মানে পুরো হিরোর মতো। আর গেট আপ গুলো তো পুরো মাফিয়ার মতো। উফ, তার হাঁটার ধরনটা এত সুন্দর। এই এয়ারপোর্টের কতগুলো মেয়ে তো জাঙ্কুক ভাইকে সেখানে দাঁড়িয়ে গিলে খাচ্ছিল। আমি যদি তার বোন না হতাম তাহলে আমি প্রেমটা করতাম। শেষের কথাটা তের একদম পছন্দ হলো না। সে তীক্ষ্ণ চোখে জিমিনের দিকে তাকিয়ে বলে, কি বললি তুই? জিমিন হঠাৎ থেকে রেগে যেতে দেখে ভেবাচাকা খেয়ে যায়। সে আমতা আমতা করে বলে, মজা করলাম বোনু, রাগ করছিস কেন? তে একটু ইচ্ছে করলো জিমিনের পিঠে ধুমধাম দুটো দিতে, কিন্তু কথা বের করাটা বেশি জরুরি। তাই সে নিজের রাগ সংযত করে বলল, আমার ব্যাপারে কিছু বলেছে?
এতক্ষণ ধরে তে জিমিনকে কম হয়রানি করেনি। তের এই অতি ব্যাকুলতা দেখে জিমিনের মনে দুষ্টুমি বুদ্ধি খেলে গেল। এখন তো সুযোগ এসেছে বোনের সাথে একটু মজা করার, তার পা টেনে একটু আনন্দ নেওয়ার। জিমিন তের দিকে পিঠ ঘুরিয়ে মুখ লুকিয়ে একটু হাসলো, তারপর বিছানার বালিশে আরাম করে হেলান দিয়ে দাঁত দিয়ে কিটকেটের প্যাকেটটা কাটতে কাটতে অত্যন্ত উদাসীন গলায় বলে, ভাইয়ার আর এত সময় কোথায় যে তোর কথা জিজ্ঞেস করবে? জিমিনের এমন তাচ্ছিল্য ভরা উত্তর শুনে তের যেন আকাশ থেকে পড়লো। জিমিন ঠিক কি বুঝাতে চাইছে তা তের মাথায় ঢুকলো না। সে নিজের দুশ্চিন্তা লুকাতে পারলো না। ভ্রুজোড়া কুঁচকে কপালে ভাঁজ ফেলে বলল, মানে তুই কি বলতে চাইছিস? জিমিন চকলেটের একটা টুকরো মুখে পুরে চিবোতে চিবোতে বলল, মানে ভাইয়া তো এয়ারপোর্টে ঢোকার পর থেকেই তার ফ্রেন্ড লিসাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। এই লিসাটা আবার কে? লিসা তো জাংকুক ভাইয়ের কলেজ ফ্রেন্ড। জাংকুক ভাই দেশে থাকতে তার সাথে কলেজে পড়াশোনা করেছিল সেই ফ্রেন্ড। সত্যি আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করেনি? না বোন, ভাই তো জাস্ট আমার হাতে চকলেটের প্যাকেটগুলো দিয়েছিল, তারপর লিসা আপুর সাথে আবার কথা বলা শুরু করেছিল। জিমিনের শেষ কথাটা তের মনের সব ভাত এক নিমেষেই ভেঙে দিল। তের সমস্ত শরীর এবার তীব্র রাগে আর অপমানে কাঁপতে শুরু করলো। সারাদিন সারা রাত গত 2 বছর ধরে তের প্রতিটা সেকেন্ডে যার কথা ভাবলো, যার ফেরার অপেক্ষায় জানালার ধারে অলস দুপুরটা কাটালো, সে দেশে ফিরে তের ব্যাপারে একবার জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করলো না। আর এই পাষাণ লোকটাকে দেখার জন্য, তার একটা খবর পাওয়ার জন্য তের মনটা এতক্ষণ ধরে উসখুস করছিল। তে আর এক মুহূর্ত বসে থাকতে পারলো না। ভেতরের অভিমান আর কষ্টের আগুন তাকে অন্ধ করে দিল। সে এক ঝটকায় বিছানা থেকে সব চকলেট মেঝের উপরে ফেলে দিল। জিমিন কিছু বুঝে ওঠার আগেই তে ভাগিনীর মতো ঝাঁপিয়ে পড়ে জিমিনের হাত ধরে তাকে এক টানে রুমের বাইরে বের করে দিল। তারপর সর্বশক্তি দিয়ে সশব্দে ঘরের দরজাটা বন্ধ করে দিল। ঘটনাটি এত দ্রুত আর ঝড়ের গতিতে ঘটলো যে বাইরে দাঁড়িয়ে জিমিন পুরোপুরি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে দরজায় নক করে বলতে গেল, শোন আমি তো আসলে, কিন্তু জিমিনের কথাটা শেষ হওয়ার আগেই ঘরের ভেতর থেকে তে ভাগিনীর মতো গর্জে উঠে চিৎকার করে বলল, চলে যেখান থেকে। ঘরের ভিতরে তখন এক অন্যরকম ঝড় বইছে। অভিমান, রাগ আর তীব্র কষ্টের তীব্রতায় তের পুরো শরীর হালকা কাঁপছে। তার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। এই মুহূর্তে জাংকুক যদি তার সামনে থাকতো তবে বড় ছোট কোনো তোয়াক্কা না করে তার গালে সশব্দে একটা চর বসিয়ে দিত। তের মনে হাজারো প্রশ্ন ভিড় করতে লাগলো। নিজেকে অন্য মেয়েদের মাঝে এভাবে বিলিয়ে দিয়ে সে কোন মুখে তেকে প্রোটেক্ট করার বাহানা দেখাতো? দেশে ফেরার পর এত ঘন্টা কেটে গেল, অথচ এখনো পর্যন্ত তেকে একটা ফোন দেওয়ার সময় তার হলো না। জাংকুকের দেওয়া সেই পুরনো প্রতিশ্রুতির কথাগুলো তের কানে অনবরত বাজতে লাগলো। জাংকুক তো তেকে বলেছিল সে কখনো তে ছাড়া অন্য কোনো মেয়ের কথা ভাববে না। যতদিন তার শরীরে প্রাণ থাকবে, তার শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আর আত্মায় রাজত্ব করবে তে। তাহলে কি এই সবকিছুই মৃত্যু ছিল? এই 2 বছরের প্রবাস জীবনে এমন কি বদলে গেল যে তার এত পরিবর্তন হয়ে গেল? কই, এই 2 বছরে তো সে একবারও নিজে থেকে তের সাথে কথা বলার প্রয়োজন মনে করেনি। আর এখন দেশে ফিরে পুরনো বান্ধবী জাংকুকের কাছে এত আপন হয়ে গেল। তাহলে এই 2টা বছর সে কার জন্য পথ চেয়ে বসে রইল? কার দেওয়া মিথ্যে প্রতিশ্রুতির উপর ভরসা করে নিজের কৈশোরকে এভাবে বন্দি করে রাখলো? অজানা আর অমীমাংসিত সব প্রশ্ন থেকে চারপাশ থেকে গ্রাস করতে লাগলো। ঘরের নিঝুম দুপুরের সেই শান্ত পরিবেশটা এখন তের কাছে এক বিরাট কারাগার বলে মনে হচ্ছে। বুকের ভেতর চেপে থাকা কষ্টটা এবার ডুকরে কান্নায় রূপ নিল। সে বিছানায় মুখ গুজে অজরে কাঁদতে লাগলো। সময় তার নিজস্ব নিয়মে বয়ে চলে। আজ কিমবাড়িতে সকাল থেকে এক উৎসব মুখর পরিবেশ। আয়ু বেগম আজ তার আপন বোনের পুরো পরিবারকে নিজের বাড়িতে দুপুরের খাবারের দাওয়াত দিয়েছেন। মূলত বিদেশ ফেরত জাংকুকের উদ্দেশ্যে বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। অনেক বছর পর ভাগ্নে আজ তাদের বাড়িতে আসবে। আয়ু বেগম জাংকুককে নিজের ভাগ্নে কম ছেলে বেশি মনে করে, তাই আয়ু বেগমের আনন্দের সীমা নেই। বাড়ির প্রতিটি সদস্য আজ সকাল থেকে বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছে। জিমিন ঘরের সব পুরনো বিছানার চাদরগুলো পাল্টে সুগন্ধি ধোয়া নতুন চাদর বিছিয়ে ঘরগুলো গুছিয়ে রাখছে। অন্যদিকে রান্নাঘরে আজ এলাহি কাণ্ড। আয়ু বেগম একাই পুরো রান্নাঘরের দায়িত্ব সামলাচ্ছে। সুগন্ধি পোলাও, খাসির রেজালা আর স্পেশাল মশলায় মুরগির মাংস রান্নায় তিনি ভীষণ ব্যস্ত। পুরো বাড়ি জুড়ে পোলাও আর মাংসের সুগন্ধি গন্ধের সুবাস ছড়িয়ে পড়েছে।
ঠিক তখনই জেহব সাহেব চোরের মতো পা ফেলে পেছন থেকে এসে রান্নাঘরের দরজায় উকি দিলেন। দেখলেন তার প্রিয়তমা স্ত্রীর কপালে জমে থাকা ঘাম হাত দিয়ে মুছে অত্যন্ত মনোযোগ দিয়ে মুরগির মাংস কষাচ্ছেন। জেহব সাহেব নিজের স্ত্রীর এই ব্যস্ত রূপের দিকে তাকিয়ে একগাল মিষ্টি হাসি দিলেন। তারপর গুটি গুটি পায়ে ভেতরে ঢুকে আয়ু বেগমের ঠিক পেছনে গিয়ে ফিসফিস করে বললেন, উফ, আজকের রান্নার সুবাসেই তো অর্ধেক পেট ভরে যাচ্ছে। রান্না তো ফাটাফাটি হবে বলে মনে হচ্ছে। আমার ডার্লিং রান্না করেছে বলে কথা, স্বাদ তো অমৃত হবেই। হঠাৎ স্বামীর এমন কণ্ঠস্বর শুনে আয়ু বেগম চমকে উঠলেন। তিনি ভ্রু কুঁচকে পেছনে ফিরে তাকালেন। তারপর রান্নাঘরের জানালার বাইরে ও আশেপাশে দ্রুত চোখ ঘুরিয়ে নিয়ে ফিসফিস করে বললেন, কি শুরু করলে বলো তো? দিনের বেলায় রান্নাঘরে ঢুকে এসব কি বলছো? কেউ শুনলে কি ভাববে বলো তো? জিমিন কিংবা তে যদি কোনোভাবে শুনে ফেলে তবে আমার মান সম্মানের কি থাকবে শুনি? জেহব সাহেব এসবে দমে যাওয়ার পাত্র নন। তিনি এই মুহূর্তে স্ত্রীর এইসব কথা পাত্তা দিলেন না। আচমকা আয়ু বেগমের গালে টুক করে একটা চুমু খেয়ে বসলেন। হঠাৎ এই কাণ্ডে আয়ু বেগম একেবারে থতমত খেয়ে গেলেন। তিনি এক হাত কালি দিয়ে চোখ বড় বড় করে হাঁ করে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। স্ত্রীর এমন বোকা বনে যাওয়ার মুখচ্ছবি দেখে জেহব সাহেবের বেশ মজা লাগলো। তিনি দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে চোখের ইশারায় বললেন, কি এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? মন কি ভরেনি? আরেকটা দেবো নাকি? আয়ু বেগম এবার লজ্জায় আর অস্বস্তিতে লাল হয়ে উঠলেন। নিজেকে সামলে নিয়ে একটু কৃত্রিম রাগ দেখিয়ে খুন্তিটা উঁচিয়ে বললেন, দূর হও এখান থেকে। তোমার জ্বালা আমি শান্তিতে একটু রান্নাও করতে পারবো না নাকি? বুড়ো বয়সে ভীমরতি ধরেছে নাকি? তোমাকে যে সকালবেলা বাজার থেকে শসা আর সালাদের জিনিসপত্র আনতে বললাম সেগুলো এনেছো? জেহুব সাহেবের মনে জমে থাকা রোম্যান্সে এক বালতি ভালোবাসার পানি ঢেলে দেওয়ার জন্য আয়ু বেগমের এই একটা কথাই যথেষ্ট ছিল। মুহূর্তে তার মুখে রোমান্টিক ভাব উধাও হয়ে গেল। তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে কৃত্রিম দুঃখের নাটক করে বললেন, হায় রে কপাল, ভাবছি আরেকটা বিয়ে করব। প্রথম বউ দিন দিন প্রচুর খিটখিটে হয়ে যাচ্ছে, রোম্যান্সের রটাও বুঝে না। বিয়ে করব? কথাটা শোনা মাত্রই আয়ু বেগমের হাতের খুন্তিটা নামিয়ে অগ্নি দৃষ্টিতে জেহব সাহেবের দিকে তাকালেন। কোমরে হাত দিয়ে চড়া সরে বললেন, কি বললা তুমি? আরেকটা বিয়ে করবা? এত বড় সাহস তোমার? যাও না দেখি কেমন করে বিয়ে করো আরেকটা। জেহুব সাহেব আর যাই হোক এই রান্নার ব্যস্ততার মাঝে স্ত্রীকে আশকারা দিয়ে রাগাতে চান না। বেগতিক দেখে তিনি এক পা দু পা করে পেছাতে পেছাতে রান্নাঘর থেকে প্রস্থানের পথ ধরলেন। দরজার কাছে গিয়ে চটপট বললেন, রাখছো কেন বউ? আই লাভ ইউ তো। স্বামীকে এভাবে তড়িঘড়ি করে পালাতে দেখে আয়ু বেগমের ঠোঁটের কোণে একটা টেপটের মুচকি হাসি ফুটে ওঠে। কিন্তু এই এত হাসি খুশির মাঝেও তে ঘরের ভেতরটা যেন এক নিষ্প্রাণ মরুভূমি। তার মনে আজ কোনো অনুভূতি নেই, নেই কোনো চঞ্চলতা। দীর্ঘ 2 বছর পর আজ সে জঙ্কুককে আবার চোখের সামনে দেখবে, অথচ তের মনে তাকে দেখার বিন্দুমাত্র ইচ্ছে নেই। আর ইচ্ছে থাকবেই বা কে করে? সেদিনের পর থেকে তের মনের ভেতর যে একরাশ বিশাল অভিমানের পাহাড় জমে উঠেছে তা তো বাড়ির কেউই জানে না। তের মনে বারবার একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, জাঙ্কুকের কি সত্যিই তার প্রতি কোনো অনুভূতি আছে? যদি থাকতো তবে এই 2 দিনের মধ্যে কি সেই পুরুষ একবারের জন্য তাকে দেখতে আসতে পারতো না? কই আসেনি তো। যে মানুষটা নিজে থেকে একবার দেখা করার প্রয়োজন মনে করেনি, আর শেষমেশ তাকে আপ্যায়ন করে এভাবে ঘটা করে তাদের বাড়িতে আনা হচ্ছে। তে মনে মনে প্রতিজ্ঞা করলো সে যাবে না জাঙ্কুকের সামনে, দেখবে না ওই লোকের মুখ। দুপুরের কড়কড়া রোদ মাথায় নিয়ে কিম বাড়িতে প্রবেশ করলো একে একে জীবন পরিবারের প্রতিটি সদস্য। জিন বেগম বোনকে দেখেই তাকে জড়িয়ে ধরে কৌশল বিনিময় করলো। জাঙ্কুককে অনেকদিন পর আয়ু বেগম দেখে তাকে জড়িয়ে ধরে। আয়ু বেগম জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কেমন আছিস তুই? অনেক বড় হয়ে গিয়েছিস। জাঙ্কুক ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটিয়ে তুলে বলে, তোমার দোয়া সাথে থাকলে খারাপ কিভাবে থাকবো মামুনি? আয়ু বেগম হাসেন। ছেলেটা অজানা গন্তব্যে দেশের বাহিরে গেলেও তার কথাবার্তার আচার আচরণ এখনো সেই আগের মতোই আছে। সন্তুষ্ট হলেন আয়ু বেগম। জাঙ্কুক তারপর জেহব সাহেবের সাথেও কৌশল বিনিময় করেন। আয়ু বেগম জিমিনকে সবাইকে শরবত পরিবেশন করতে বলে। জিমিনও সবাইকে শরবত পরিবেশন করতে ব্যস্ত হয়ে পড়ে। জিমিন জাঙ্কুকের দিকে একটা গ্লাস এগিয়ে দেয়। জাঙ্কুক নিজের ফোনের মাঝে দৃষ্টি স্থির রেখে গ্লাসটা নিজের হাতে নিয়ে জিমিনকে বলে, ও কোথায়?
জিমিন মুচকি হাসে, তারপর জাংকুকের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, হয়তো কোনো এক জায়গায় আছে। জাংকুক ভ্রু কুচকায়, তারপর প্রশ্ন করে বলে, মানে? নিজের রুমে বসে আছে, বলছে পরে আসবে, এখন নাকি তার আসতে ইচ্ছে করছে না। জাংকুক বিরক্ত হলো, এতদিন পর সে আসলো আর এই মেয়ে তাকে দেখতে এলো না। বড়দের কিভাবে সম্মান করতে হয় হয়তো সে ভুলে গেছে জাংকুকের অনুপস্থিতিতে। জাংকুক একরাশ বিরক্তি নিয়ে ফোনে আবার মনোযোগ দেয়। লিভিং রুমে সবাই যার যার মতো কথা বলতে ব্যস্ত ছিল, কিন্তু একজনকে জিন বেগম দেখতে না পেয়ে গলা উঁচিয়ে আয়ু বেগমকে প্রশ্ন করে, তে কোথায় রে আয়ু? আয়ু বেগম ডাইনিং টেবিল সাজাতে সাজাতে বোনের প্রশ্নের উত্তর দিয়ে বলে, ঘরে আছে আপা। তারপর জিমিনকে উদ্দেশ্য করে বলে, জিমিন, তেকে ডেকে নিয়ে আয় তো। জিমিনও মায়ের কথা মতো সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। জাংকুক এক পলক দোতলার বন্ধ দরজার দিকে তাকায়, তারপর আবারও নিজের ফোনে দৃষ্টি স্থির করে। দুপুরে খাবার শেষ করে আপাতত সবাই গেস্ট রুমে বসে আছে। ইউনজুন, সুরিন, রোজ এসেছে কিছুক্ষণ হলো। তারাতে ছোট খালা যিশু বেগমের ছেলে মেয়ে সবাই সবার মতো আড্ডা দিতে ব্যস্ত। তে মূলত এই আড্ডা জুড়ে বসেছে। এতক্ষণ মন খারাপ থাকলেও সব কাজিনের দেখা পেয়ে সব রাত যেন একজন নির্দিষ্ট ব্যক্তির উপর স্থির রেখে গল্প জুড়ে দিয়েছে। গল্পের মূল টপিক হিসেবে প্রতিবেশীদের কৃত্তিকলাপকেই বেছে নিয়েছে সে। জাংকুক এক সাইডে একটি সোফায় বসে ফোন স্ক্রল করতে ব্যস্ত হয়ে আছে। তার এইসব আগে পছন্দ হলেও এখন আর পছন্দ নয়। বিদেশে একা একা থাকতে থাকতে সে এখন এগুলোতে বিরক্ত বোধ করে। সে মূলত গেস্ট রুমে এসেছিল একটু রিল্যাক্স করতে, কিন্তু কখন যে সবাই এসে এ রুমে হামলে পড়লো জাংকুক বুঝতে পারলো না। জাংকুক চুপচাপ ফোন স্ক্রল করছিল। তে আর চোখে জাংকুকের দিকে তাকায়। কত পরিবর্তন হয়ে গেল লোকটা, একটাবার তার দিকে তাকাচ্ছেও না। তে অভিমানের পাল্লা যেন বারবার ভারী হয়ে উঠছে। এত কিছুর মাঝে জিমিন হুট করে বলে ওঠে, তোরা জানিস তে রাক্ষস ওই দিন কি করেছে? কোন দিন আপু? আরে জাংকুক ভাই যেদিন দেশে আসলো ওই দিন। জাংকুক ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে জিমিনের দিকে তাকায়। তেও চোখ বড় বড় করে জিমিনের দিকে তাকায়। জিমিন তেকে একটা চোখ টিপ দিয়ে বলে, আসলে ওই দিন ভাই আমাদের দুজনের জন্য চকলেট নিয়ে আসছিল, তো তেনা আমাকে একটা চকলেটও দিচ্ছিল না। আমি তেকে কি বলেছি জানিস? রোজের চোখ কুটুরি থেকে বের হওয়ার উপক্রম। আসলে শুধু রোজ না, ইয়নজুন, সুবিন সবারই একই অবস্থা। সুবিন উৎসুক হয়ে বলে, তারপর কি হয়েছে আপু? তারপর তো জিমিনকে পুরো কথা শেষ করার সুযোগ দিল না। তার আগে চিৎকার করে বলে ওঠে, ও মা গো তেলাপোকা! বিছানায় বসে থাকা সবাই এক লাফে বিছানা থেকে নেমে সেই রুম ত্যাগ করে। তে বিছানায় বসেই হাসতে শুরু করে। আর এই সম্পূর্ণ দৃশ্য যে জাংকুক দূর থেকে দেখছে সেটাতে খেয়ালই করেনি। করলে হয়তো সে এমন কিছুই করতো না। তে হাসতে হাসতে বিছানায় হাত পা ছুঁড়ে ছুঁয়ে পড়ে। জাংকুক অপলক দৃষ্টিতে তের কাণ্ড কারখানা দেখছে। তের ফর্সা পায়ের নিচের তিলটা মূলত জাংকুকের চোখে পড়ছে। নিজের জিনিসকে একান্ত দেখার সুযোগ পেয়ে সেই সময়টাকে লুফে নিচ্ছে জাংকুক। এতক্ষণ বিরক্তি নিয়ে বসে থাকলেও এখন আর বিরক্ত লাগছে না। কিভাবে বা লাগবে বিরক্ত? সে তো এই চঞ্চল থেকেই খুঁজছিল। জাংকুকের ঠোঁটের কানে অজান্তেই মৃদু হাসি ফুটে ওঠে। তে হঠাৎ কিছু মনে করে বিছানায় দপ করে উঠে বসে। জাংকুককে সামনে থেকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে তে বেবাচাকা খেয়ে যায়। জাংকুক কেন যায়নি এটাই সে ভাবছে। অবশ্য তে তাতে কিছু যায় আসে না। কেনই বা আসে যাবে? এই লোক তো তেকে মনে রাখেনি। তে কেন তার কথা ভাববে? তে একরাশ বিরক্তি নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। তে থমকে দাঁড়ায়। লোকটার কণ্ঠস্বর আজ অনেকদিন পর শুনে যেন তের গা হালকা শিরশির করে উঠল। তে নিজের জামাটা হাত দিয়ে শক্ত করে চেপে ধরে। এখন তার কি করা উচিত ভেবেই পেল না তার বেপরোয়া মন। জাংকুক তেকে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকালো। জাংকুকের আবার বিরক্ত লাগলো। তাকে এত ইগনোর করার কারণটা কি বুঝলো না। আগে তো জাংকুক ভাইয়া বলে মাথা গরম করে দিত জাংকুকের, আর এখন ফিরেও তাকাচ্ছে না। জাংকুক নিজের রাগকে সংযত করতে না পেরে বলল, লুক এট মি তে। তের বয়ে গেছে তার দিকে তাকাতে। তে সেখানে আর এক সেকেন্ডও দাঁড়ালো না।
এক দৌড়ে সেখান থেকে চলে যায়। তের এমন প্রতিক্রিয়া তো জাংকুক আশা করেনি। হয়তো অনেকদিন পর দেখা হয়েছে বলে তে একটু ভরকে গিয়েছে এটাই মনে করেছিল জাংকুক। কিন্তু ভরকে গেলেও তো তে তার দিকে তাকাতো, তার সাথে হালকা কথা বলতো, কিন্তু না, এগুলো না করে তে তাকে ইগনোর করে চলে গেল। জাংকুকের হাত সাথে সাথে মুষ্টিবদ্ধ হয়ে যায়। জাংকুক নিজের রাগকে আর যাই হোক এখন প্রকাশ করতে চায় না, কিন্তু তের এমন প্রতিক্রিয়া যে জাংকুকের মনকে শান্তি দিচ্ছে না। সূর্যাস্ত হয়েছে আরো কিছুক্ষণ আগে, ধরণীর বুকে এসেছে অন্ধকারের ছায়া। সবাই বিকেলে নাস্তা করে প্ল্যান করলো কিছু একটা খেলবে, কিন্তু কি খেলবে কিছুই বুঝতে পারলো না। জিমিন তার মাঝে বলে ওঠে, চল না কানামাছি খেলি। সুবিন মুখ ছোট করে বলে, আপু চলো না লুকোচুরি খেলি, অনেক দিন হয়ে গেল খেলি না। সবাই মিলে এবার একসঙ্গে লুকোচুরি খেলবে বলে ঠিক করলো। জাংকুককেও তারা খেলতে বললো, কিন্তু জাংকুক কিছুতেই এইসব ছোটদের খেলা খেলতে রাজি না। তে জাংকুকের এমন কথা শুনে জাংকুককে উদ্দেশ্য করে বলে, কি দরকার বুড়াদের খেলায় নেওয়ায়, আমরাই খেলবো, ওনাকে নেওয়ার প্রয়োজন নেই। তের কথায় সবাই হেসে ওঠে। জাংকুক তের দিকে চোখ বড় বড় করে তাকায়। তাকে বুইড়া বললো কেন? তে সে আসলেই কি বুইড়াদের মতো হয়ে গিয়েছে? জাংকুক তেকে ধমক দিয়ে বলে ওঠে, তোর সাহস কিভাবে হয় আমাকে বুইড়া বলার? তে ভেঙচি কেটে বলে, তো আপনি আমাদের খেলাকে বাচ্চাদের খেলা কেন বলছেন? আপনি যদি এই খেলাকে বাচ্চাদের খেলা বলেন তাহলে নিশ্চয়ই আপনি বুইড়া। আবারও সবাই হু হু করে হেসে ওঠে। জাংকুক চিৎকার করে বলে ওঠে, শাট আপ। জাংকুকের ধমকে রোজ, জিমিন, ইয়নজন সবাই কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই যেন পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। তে এতক্ষণ বড় বড় কথা বললেও এখন তারও ভয় লাগছে। অন্য সময় হলে হয়তো সে এত ভয় পেত না, কিন্তু এখনকার জাংকুকের সাথে তো সে পরিচিত নয়, তার ভয় লাগছে। সবার সামনে যদি তাকে একটা থাপ্পড় দিয়ে দেয় কি হবে তের? তে একটা শুকনো ঢোক গিয়ে জাংকুক ভারী ভারী পায়ে তের সামনে গিয়ে দাঁড়ায়। পকেটে হাত থেকে হালকা নিচু হয়ে তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, লুক এট মি। তে মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে সে মাথা উঁচু করলে জাংকুক সবার সামনে তাকে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিবে। তে তাদের সামনে অন্তত মান সম্মান হারাতে চায় না। তে এগুলো ভাবছিল, তার মাঝেই জাংকুক আবারও বলে ওঠে, আই সেড লুক এট মি। তে অধিক কষ্টে আমতা আমতা করে বলে, সবাইকে বাইরে যেতে বলুন। জাংকুক আহাম্মকের মতো তের দিকে তাকায়। সবাই বাইরে যাওয়ার মতো কি করবে সে যে সবাইকে বাইরে যেতে বলছে? জাংকুক ভ্রু কুঁচকে বলে ওঠে, মানে? সবাই বাইরে না গেলে তাকাবো না। আমি জানি আপনি আমাকে কেন তাকাতে বলছেন। জাংকুক এবার যেন অবাকের চরম সীমানায় পৌঁছে যায়। তে আবার উল্টো পাল্টা কিছু ভাবছে না তো ভেবে জাংকুকের নিজেকে অসহায় লাগে। জাংকুক ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ে। সে আর কথা বাড়াতে চায় না। সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমিও খেলবো। জাংকুকের এমন কথায় সবাই তার দিকে তড়িৎ গতিতে ফিরে তাকায়। তে নিজেও অবাক হলো। সে ভেবেছিল এই লোক কষিয়ে দুইটা বসাবে তার গালে। ওমা, এই লোকের হঠাৎ কি হলো বুঝলো না। জিমিন হাঁ করে তাকিয়ে আছে জাংকুকের দিকে। জাংকুক তাদের সাথে খেলবে, যে কিনা তাদের সাথে থাকতে বিরক্ত বোধ করে, আর এখন সে খেলবে। জিমিন আমতা আমতা করে বলে, আপনি এত ভালো হলেন কবে ভাইয়া? তে তো দুষ্টুমি করে আপনাকে বুড়া বলছে, আপনি সিরিয়াসলি নিয়ে কি এখন নিজেকে বাচ্চা প্রমাণ করতে চাইছেন? জিমিনের কথায় তে ফিক করে হেসে দেয়। জাংকুক অগ্নি দৃষ্টিতে তের দিকে তাকায়। তে জাংকুককে রাখতে দেখে চুপসে যায়। জাংকুক জিমিনকে উদ্দেশ্য করে বলে ওঠে, বেশি পেকে যাচ্ছিস তোরা, কানে নিচে দুইটা বসাবো বেয়াদব। জিমিন মাথা নিচু করে নেয়। কেউ আর কিছুই বলো না, সবাই খেলায় মন দিল। তেদের বাড়ি দোতলা হওয়ার কারণে তারা খুব সহজেই লুকোচুরিতে লুকানোর জায়গা পাবে ভেবে সবাই পুরো বাড়ি যেখানে ইচ্ছে সেখানে লুকাবে বলে ঠিক করে। লুকোচুরির প্রথম পর্যায়ে চোর হয় সবিন। সবাই নিজেদের মতো করে লুকাতে শুরু করে, কিন্তু তে তো বিরক্ত বোধ করছে। সে সাদে লুকাতে এসেছে, এখানে জাংকুকের কেন আশা লাগবে? সবাই নিজেদের মতো লুকিয়ে তাদের খুঁজে বের করার জন্য সবিনকে সংকেত পাঠায়, কিন্তু তে সে জাংকুককে দেখে সেখান থেকে চলে যেতে নেয়। জাংকুক তের হাত শক্ত করে ধরে তা নিয়ে দরজার পেছনে লুকিয়ে নিজের শক্তপোক্ত শরীর দিয়ে তের নরম শরীরটা চেপে ধরে তার মুখ চেপে ধরে।
হঠাৎ জাংকুকের এমন কাজে তে যেন ভ্যাবাচেকা খেয়ে যায়। তে চোখ বড় বড় করে জাংকুকের দিকে তাকায়। জাংকুকের শক্তপোক্ত পুরুষালী শরীর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তে আর তা পারল কই। জাংকুকের তো নড়চড় নেই, সে তো তীক্ষ্ণ দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। জাংকুকের এমন দৃষ্টিতে তের বুক দুরু দুরু কাঁপতে শুরু করে, কিন্তু তে তা জাংকুককে বুঝতে দিল না। তে জাংকুকের কাছ থেকে নিজেকে ছাড়াতে না পেরে মৃদু শব্দ করে জাংকুক তের পুরো মুখে নিজের চোখ বুলায়। নিজের অষ্টাদশীকে এত কাছ থেকে দেখে জাংকুক একটা শুকনো ঢোক গেলে। তারপর জাংকুক তের মুখের কাছে নিজের মুখ নিয়ে এসে হালকা ঝুঁকে বলে, আমাকে ইগনোর কেন করছিস? তের মুখ জাংকুক চেপে ধরার কারণে তে কিছুই বলতে পারছে না, শুধু হালকা শব্দ করলো। জাংকুক তের উত্তর না পেয়ে রেগে গেল। সে তের দিকে আরো একটু ঝুঁকে গেল। তার ভারী নিঃশ্বাসগুলো তের মুখে আছড়ে পড়ছে। তে ঘন ঘন চোখের পাতা ফেলতে শুরু করে। কোনো পুরুষকে নিজের এত কাছাকাছি আসতে দেখে তের নিঃশ্বাস যেন ভারী হয়ে আসছে। অ্যান্সার মি ড্যাম ইট। জাংকুক তেকে আরো শক্ত করে চেপে ধরতে যায়। এই সুযোগে তে জাংকুকের হাতের বাঁধন আলগা হয়ে যেতে দেখে তাড়াতাড়ি জাংকুকের হাত তার মুখ থেকে ছাড়িয়ে নেয়। তারপর জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে, মেন্টাল লোক কোথাকার, মুখে হাত দিয়ে রাখলে কথা বলবো কিভাবে? কি বললি তুই? তোর সাহস তো কম হয়নি, এই কয়দিনে আমার মুখের উপর কথা বলতে শিখে গিয়েছিস। তে ভুল কি বলেছে? তে তো ঠিকই বলেছে। তে মনে মনে জাংকুককে ডিপজল বলে সম্বোধন করলো। জাংকুকের এই আচরণগুলোকে মিথ্যে ভেবে তের দমিয়ে রাখা রাগটা যেন তীর করে বেড়ে গেল। সে জাংকুকের দিকে আঙ্গুল তাক করে বললে কি করবেন? আর আপনার সাহস কিভাবে হলো আমাকে টাচ করার? কি করবি তুই টাচ করলে? এলাকার কিছু বেয়াদব ছেলেরা যখন রাস্তাঘাটে মেয়েদেরকে বিরক্ত করে, তখন মেয়েরা এলাকার কিছু লোকদের বলে তাদের যে গণপিটানি খাওয়ায়, আমি আপনাকে ওই পিটানি খাওয়াবো। হোয়াট? কি বললি তুই? তে জাংকুকের প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। সে জাংকুককে পাশ কাটিয়ে চলে যেতে চাইলো। তার আগেই জাংকুক তের হাত ধরে হ্যাচকা টান মেরে তাকে নিয়ে ছাদের ভেতর প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিল। জাংকুকের এমন প্রতিক্রিয়ায় তের পুরো অন্তর আত্মা এক অজানা আতঙ্কে কেঁপে উঠল। সে কাঁপা কাঁপা গলায় বলল, কি করছেন আপনি? আমাকে এখানে কেন নিয়ে আসছেন? আর আর দরজা কেন লাগালেন? জাংকুক তের দিকে দুকদম এগিয়ে গিয়ে তের সারা মুখে এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেয়। জাংকুকের এমন কাজে তের সারা শরীরে অন্যরকম শিহরণ বয়ে যায়। তে বুঝলো না জাংকুকের এমন করার কারণ। সে এখন কেন তার সাথে এমন করছে? বিদেশ থেকে আসার পর তো তাকে একবারও দেখতে আসেনি, তার কথা জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করেনি। তাহলে এখন এত কিসের দরদ তার জন্য? জাংকুক তের দিকে তাকিয়ে বলে, কি সমস্যা এখন বলো? কেন আমাকে ইগনোর করছো তুমি? জাংকুক যেমন নরম গলায় এমন একটা প্রশ্ন তেকে করবে তে তো কখনো ভাবেনি। বাতাসের ন্যায় একরাশ অভিমান তাকে ঘিরে ধরলো। জাংকুকের দিকে টলমলের চোখে তাকায় সে। জাংকুক হঠাৎ তেকে ছলছল চোখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে অবাক হলো। সে জানে তে কোনো একটা বিষয় নিয়ে তার উপর অভিমান করেছে, কিন্তু এই অভিমানের তীব্রতা যে তের চোখে পানির কারণ সেটা তো জাংকুক জানতো না। জাংকুক নিজের হাত মুষ্টিবদ্ধ করে, চোখ বন্ধ করে ফুস করে নিঃশ্বাস ছাড়ে। রাগলে নিজেকে নিয়ন্ত্রণ করার এটাই একমাত্র রাস্তা জাংকুকের কাছে। তাও অনেক সময় এই প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। জাংকুক তের গালের আলতো করে হাত রেখে বলে, কি হয়েছে? তে তাকিয়ে আছে জাংকুকের দিকে। একরাশ অভিমান জমে থাকা মনটাও কেন যেন এই লোকটার হালকা ছোঁয়া পেয়ে নরম হয়ে গেল। তে বুঝলো না। জাংকুক আবারও বলে, এক্সপ্লেন মি ফ্লাওয়ার। তুমি না বললে আমি বুঝবো কিভাবে? তে জাংকুকের থেকে নিজেকে ছাড়িয়ে নিল, দুকদম পিছিয়ে গেল। তারপর নিজের চোখে পানি মুছে বলে, আমার কাছে আসবেন না, আপনি আপনার বান্ধবীর কাছে যান। মানে কি বলতে চাইছো? বুঝতে পারছেন না কি বলছি? আপনি আপনার বান্ধবীর কাছে যান। তে চিৎকার করে কথাটা বলে ওঠে। জাংকুক যেন এবার আকাশ থেকে পড়লো। কিসের বান্ধবী সে বুঝলো না, কিন্তু তার ফ্লাওয়ারের রাগটা যে খুব গভীর সেটা বুঝতে বাকি রইল না জাংকুকের।
জাংকুক একটা শুকনো ঢুক গিলে বলে, তুমি কার কথা বলছো খবরদার আমাকে ফ্লাওয়ার ডাকবেন না। এই নাম ধরে ডাকার অধিকার শুধু আমি 2 বছর আগে জাংকুক ভাইকে দিয়েছিলাম, আপনাকে দেইনি। জাংকুক এবার ভ্রু কুচকায়, তার এবার সত্যি সত্যি রাগ হচ্ছে তের উপর। এই মেয়ে তাকে কেন পরিষ্কার করে বলছে না কিছু। জাংকুক নিজের রাগ সংযত করার চেষ্টা করে, তের কাছে এগিয়ে গিয়ে তার দুবাহু ধরে তাকে নিজের মুখোমুখি দাঁড় করায়। তারপর তের দিকে ঝুঁকে গিয়ে বলে, ফ্লাওয়ার, লুক এট মি। তুমি যা বলতে চাইছো ক্লিয়ারলি বলো। তে জাংকুকের হাতটা এক ঝটকায় নিজের বাহু থেকে সরিয়ে দেয়। তারপর তীব্র অভিমান নিয়ে চিৎকার করে কান্নারত অবস্থায় বলে, শুনতে চান? শুনুন তাহলে। আপনি একটা বেঈমান জাংকুক ভাইয়া। আমাকে 2টা বছর আপনাকে নিয়ে ভাবতে বাধ্য করেছেন, আমাকে কথা দিয়ে গিয়েছেন আপনি কখনো আমাকে ভুলে যাবেন না, কিন্তু আপনি আমাকে সেখানে গিয়ে ঠিক ওই ভুলে গেছেন। আর আমার হাতে যে বসে ফোন থাকার কথা ওটাও দিতে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? আপনাকে ফোন দেব বলে? তাহলে এখন কেন আসছেন কথা বলতে? আপনি দেশে ফিরো একটাবার আমার ব্যাপারে জানতে চাননি। আপনি এয়ারপোর্টে এসে আপনার কলেজ ফ্রেন্ড লিসাকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছেন। এই 2 দিনে একটাবার আমাকে আপনি দেখতে আসেননি। কেন ভাইয়া, কেন করলেন আমার সাথে এমন? তের প্রতিটি অভিযোগ যেন জাংকুকের বুকে কাটার মতো বিচ্ছে। জাংকুক অসহায় চোখে তের দিকে তাকিয়ে বলে, আমি তো তোকে যাওয়ার আগে এটাও বলে গিয়েছিলাম তে, জীবনে যত যাই আসুক না কেন আমরা দুজন দুজনকে অবিশ্বাস করব না। সেটা কি তুই মনে রেখেছিস? আমি দূরে ছিলাম তোর থেকে, তোর সাথে কোনো যোগাযোগ রাখিনি, কারণ আমি সেখানে যে ইম্পর্টেন্ট কাজের জন্য গিয়েছিলাম সেটা আমাদের জিওন ইন্ডাস্ট্রি গ্রুপের জন্য একটা লটারির মতো ডিল ছিল। আর আমি চাইনি আমার জন্য আমাদের গ্রুপের কোনো লোকসান হোক। তাই আমি শত ইচ্ছা থাকার পরও তোর সাথে কথা বলতে চাইনি। আর লিসা, সে তো ওই দিন আমেরিকা যাচ্ছিল, সেখানে তার সাথে আমার দেখা হয়েছিল। তে শুকনো ঢোক গেলে জাংকুকের প্রতিটা কথা কেমন যেন তাকে ভেতর থেকে কাটার মতো বিচ্ছে। লোকটাকে সে এত ভুল বুঝলো, তার জাংকুক ভাই তাকে মনে রেখেছে, ভুলে যায়নি। তে নিজের ভুলের জন্য এবার ফুপিয়ে কেঁদে ওঠে। জাংকুক নিজের অভিমানগুলোকে নিজের মনে পুষে রাখতে পারলো না। যতই হোক সে তো ছেলে, আর সামনে থাকা মেয়েটা তার থেকে তো গুনে গুনে 4 বছরের ছোট। জাংকুক এই মেয়েটাকে তো ছোটবেলা থেকে পছন্দ করত। এই মেয়েটার হালকা ব্যথাতে জাংকুক পাগল হয়ে যেত। এই মেয়েটাই তো তার পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। এই মানুষটার চোখের জল তো জাংকুকের এখনো একদমই সহ্য হচ্ছে না। জাংকুক এগিয়ে গিয়ে তেকে নিজের বুকের সাথে চেপে ধরে। তে জাংকুকের পিতা শক্ত করে খামচে ধরে, তারপর নাক টেনে বলে, আমি আপনাকে ভুল বুঝেছি জাংকুক ভাইয়া, আমাকে মাফ করে দিন। জাংকুক হাসলো। এই তো, এই মেয়েটাকেই তো জাংকুকের মন খুঁজছিল। এই মেয়েটার এই বাচ্চামিগুলো যে জাংকুকের জানটাকে নিয়ে যেতে পারে, ওকে সেটা জানে। জাংকুক তের মাথায় আলতো করে হাত বুলাতে শুরু করে। তে আবারও বলে ওঠে, জাংকুক ভাইয়া, আপনি চাইলে আমাকে শাস্তি দিতে পারেন, আমি কিছু মনে করব না। জাংকুক তের মুখটা নিজের মুখের দিকে উঁচিয়ে বলে, সত্যি? কিন্তু কি শাস্তি দিবেন আপনি? একটু সহজ কিছু দিলে ভালো হতো। জাংকুক তের কথা শুনে শব্দ করে হেসে ফেলে। তেও জাংকুকের বুকে মাথা গুজে হেসে ফেলে। শাস্তিটা তোলা রইলো, সময় হলে দিয়ে দিব, কেমন? তে কিছু একটা ভেবে তড়িৎ গতিতে জাংকুকের দিকে তাকায়। তেকে হঠাৎ এভাবে তাকিয়ে থাকতে দেখে জাংকুক ভ্রু কুচকায়, তারপর প্রশ্ন করে বলে, কি? আমরা তো লুকোচুরি খেলছিলাম। জাংকুক আবারও শব্দ করে হেসে ওঠে। তে জাংকুককে হাসতে দেখে পিটপিট করে তাকিয়ে থাকে। অদ্ভুত লোক, হাসছে কেন? তে কি ভুল কিছু বলেছে নাকি? হাসছেন কেন? জাংকুক তেকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে, তারপর সোজা পায়ে হেঁটে গেস্ট রুমে চলে যায়। সবাইকে গেস্ট রুমে বসে অনুকাট খেলতে দেখে যেন তের মাথায় আকাশ ভেঙে পড়লো। তে একবার তাদের দিকে তাকায়, আবার আরেকবার জাংকুকের দিকে তাকায়। জাংকুক একটা বাঁকা হাসি দিয়ে বলে, প্ল্যান করা ছিল সব। তে জাংকুকের দিকে চোখ বড় বড় করে তাকায়, যেন তার চোখ এখনই কুটুরি থেকে বেরিয়ে আসবে। তার মানে এগুলো আপনি ইচ্ছে করে করেছেন?
বাজে লোক একটা বলেই তে ভেঙচি কাটে। কেটে যায় আরো 3টা দিন। তে ফোন হাতে নিয়ে কিছুক্ষণ যাবৎ বসে আছে। সেদিন তের এত অভিযোগ শোনার পর জাংকুক নিজে থেকেই তেকে একটা ফোন কিনে দিয়েছে। সে তেকে একটা ফেসবুক আইডিও খুলে দিয়েছে, যেখানে তার ফ্রেন্ড লিস্টে একটা মাত্র ব্যক্তিরই আইডি আছে, সেটাও জাংকুকের। জাংকুক যখন আইডি খুলে দিয়েছিল সে তখনই বলেছে সে ছাড়া তে কারোর সাথে অ্যাড হতে পারবে না। তেও মেনে নিয়েছে, তার তেমন কোনো বান্ধবীও নেই। এখন সেকেন্ড ইয়ারে ওঠার পর তো তে গুনে গুনে 3 দিন কলেজ গিয়েছে। সে শুধু এক্সাম দিয়ে আসবে এটাই কথা ছিল তার। আপাতত তার চিন্তার কারণ জাংকুক। জাংকুক তাকে শাড়ি পরে পিক দিতে বলেছে, কিন্তু তে তার তো অন্যরকম লাগছে। জাংকুক তাকে শাড়ি পরে পিক পাঠাতে বলেছে আরো 10 মিনিট আগে, কিন্তু কি করবে সেটা ভাবতে ভাবতেই তে আরো 10 মিনিট লাগিয়ে দিল। তার মন বলছে পর, আবার বলছে না। তে এই দুইয়ের দুটানায় পড়ে আছে। তে এগুলো ভাবতে ভাবতে নিজের দাঁত দিয়ে নখ কামড়াতে শুরু করে। তখনই ফোনের স্ক্রিনে ভেসে ওঠে একটি নাম, ফ্লাওয়ার ওনার। নামটা তে দৃষ্টিগোচর হতেই তে হালকা কেঁপে ওঠে। লোকটাকে কল দিয়ে দিল, সে তো এখনো তৈরি হয়নি। তে কি করবে ভাবতে থাকে। ফোনটা বাজতে বাজতে এক পর্যায়ে কেটে যায়। জাংকুককে আবার কল করতে দেখে তে এবার ফোনটা রিসিভ করে কানে নেয়। হোয়াট আর ইউ ডুইং ফ্লাওয়ার? তে চুপ করে ফোন কানে নিয়ে আছে। জাংকুক তে সারা শব্দ না পেয়ে ভ্রু কুঁচকায়। বিছানায় বসে ল্যাপটপে নিজের কাজ করতে করতেই মূলত জাংকুক থেকে কলটা করেছিল। এর কোনো সারা শব্দ না পেয়ে জাংকুক এবার ল্যাপটপটা বিছানার উপর রাখে। জাংকুক বিছানায় গা এলিয়ে দিয়ে বালিশে মাথা রেখে চুলে হাত বুলাতে বুলাতে বলে, ফ্লাওয়ার তে দ্বিধাহীন মনকে নিয়েই বলে, পড়েছ? এই তো। এই জিনিসটার ভয় তো তে পাচ্ছিল। তে শক্ত করে চোখ বন্ধ করে বলে ওঠে, না। কেন? আসলে আমি শাড়ি পরতে পারি না। জাংকুক ফ্রুস করে নিঃশ্বাস ছাড়ে। তারপর জাংকুক উঠে বসে বলে, তাহলে কাউকে বলতে পরিয়ে দিতে। আসলে আমার না কেমন জানি লাগছে অন্যরকম। জাংকুক ভ্রু কুঁচকায়। থেকে বোঝার চেষ্টা করলো সে। বুঝতে না পেরে বলে ওঠে, কেমন? জানি না, শরীর শিরশির করছে, হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে, আর নিঃশ্বাসও ভারী হয়ে যাচ্ছে। জাংকুক কিছু একটা ভেবে ঠোঁট কামড়ে হাসে। তারপর ফোনটা কানে নিয়ে উঠে দাঁড়িয়ে পকেটের এক হাত রেখে নিজের স্টাডি টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর আবার হেসে তেকে বলে, ভিডিও কলে আসো। তে শুকনো ঢোক গেলে এই লোককে বুঝে গেছে তে যে শাড়ি পরে বসে আছে। কিন্তু কিভাবে বুঝলো এই লোক? তে শাড়ির আঁচলটা শক্ত করে ধরে বলে, আমি শাড়ি পরিনি তো, এখন না আসি, পরে আসলে হবে না? নো। আম্মু ডাকছে আমাকে, আমি এখন রাখি। জাংকুক থেকে ইতস্তত বোধ করতে দেখে মনে মনে ভীষণ মজা পেল। তারপর নিজের ক্যামেরা অন করে হাঁটতে হাঁটতে নিজের রুম থেকে বের হয়ে দোতলার বারান্দায় দাঁড়িয়ে ফোনটা নিচের দিকে জুম করে কারোর উপর পয়েন্ট করে রাখে। তে চোখ বড় বড় করে তাকায়। তার মা কখন তার খালামণির বাড়িতে গেল সে বুঝতে পারলো না। জাংকুক তের ভাবনার মাঝেই বলে ওঠে, আমার সাথে মজা করো না তে। তুমি ক্যামেরার সামনে না আসলে বলো, আমি তোমার বাসায় আসি। আর এখন তো তোমার বাসায় তুমি ছাড়া কেউ নেই, আসবো? তে চমকে ওঠে। এই লোক সত্যি সত্যি যদি চলে আসে? তে চিৎকার করে বলে ওঠে, না। জাংকুক একটা বাঁকা হাসি দেয়। তারপর নিজের রুমে প্রবেশ করে দরজাটা পায়ের সাহায্যে লাথি মেরে লাগিয়ে দেয়। তারপর বিছানায় গা এলিয়ে দিয়ে বলে, নাও টার্ন অন ইউর ক্যামেরা ফ্লাওয়ার। তে আর কি করবে? শত চেষ্টার পরেও তাকে জাংকুকের জালেই পড়তে হলো। সে নিজের ক্যামেরা অন করে ফোনের কাছ থেকে একটু দূরে দাঁড়িয়ে পড়ে। নীল সুতোর একটা সাধারণ শাড়ি জড়িয়ে আছে তে। তার মুখে নেই কোনো প্রসাধনের ছোঁয়া। মেকআপহীন সেই রূপের দিকে তাকিয়ে জাংকুকের চোখের পলক যেন চিরতরে থমকে গেল। ক্যামেরার সামনে প্রথমবার শাড়ি পরে আসার লজ্জায় যেন তের নিজের ভেতরে গুটিয়ে যাচ্ছিল। তাকে প্রচন্ড অস্বস্তিতে বারবার কাঁপানো আঙুলে শাড়ির অবাধ্য আঁচলটা টেনে কাঁধ ও পিঠ ঢাকার চেষ্টা করতে দেখলো জাংকুক। তীব্র সংকোচে চোখ নামিয়ে রেখেছে দেখে জাংকুকের বুকটা যেন কিছু অনাকাঙ্ক্ষিত অনুভূতিতে ধূপ করে ওঠে। ব্লাউজের হাতা গলে বেরিয়ে আসা তের মসৃণ ফর্সা হাত দুটো আর লাল হয়ে যাওয়া গাল দুটো দেখে জাংকুকের পুরো অস্তিত্বই যেন এক নিমেষে
অবশ হয়ে এলো। তের পাতলা ঠোঁট দুটো কাঁপছে। তের কম্পনকৃত ঠোঁটের দিকে তাকিয়েই জাংকুক নিজের ঠোঁট কামড়ে ধরে। এক নিষিদ্ধ অনুভূতি তাকে যেন চারিদিক থেকে ঘিরে ধরে। জাংকুক তের পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায় নীলসের শাড়ি ভেদ করে তের মেদহীন কোমরের কিছু অংশ জাংকুকের চোখের সামনে ফুটে উঠল। জাংকুক নিজের চুল খামচে ধরল। অতিরিক্ত উত্তেজনায় তার কপালের কিছু অংশ ঘেমে ওঠে। জাংকুকের নিঃশ্বাস ইতিমধ্যে ভারী হয়ে গিয়েছে। সে অনেক কষ্টে বলে ওঠে, নাও ইউ ক্যান চেঞ্জ তে। জাংকুকের ভারী গলার বলা কথাটা শুনে তের শরীর যেন শিরশির করে ওঠে। তে কিছু একটা ভেবে ফোনের দিকে তাকায়। জাংকুককে শার্টলেস অবস্থায় দেখে তে চোখ বড় বড় করে তাকায়। জাংকুকের শরীরে 6 ভাগে বিভক্ত, পেটের ঠিক 2 ভাগে সিক্স প্যাকের উপরে তের নামের ট্যাটু করা, যেখানে অতি নিখুঁতভাবে লেখা একটা নাম, ফ্লাওয়ার। তে থমকালো। মাথায় খেলে গেল একটা প্রশ্ন, এই ট্যাটু জাংকুক কবে করলো? তে জিজ্ঞেস করার আগেই জাংকুক তের দিকে তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বলে ওঠে, ওইটা মাথায় দাও তে। তে বুঝলো না জাংকুক কিসের কথা বলল। তে চোখ ছোট ছোট করে জাংকুকের দিকে তাকায়। অদ্ভুত লোক কি পাগল হলো নাকি? জাংকুকের চোখ এত লাল কেন হয়ে আছে? কেন তার গা থেকে এত ঘাম ঝরছে বুঝলো না তে। কিন্তু জাংকুকের উন্মুক্ত শরীরের দর্শন প্রথমবারের মতো পেয়ে আর সেখানে নিজের নামের কিছু অংশ দেখে তের কান দিয়ে গরম ধোঁয়া বের হতে থাকে। তে মাথায় দাও ওইটা। কোনটা? জানি না নাম ওইটার। মাথায় দাও ওইটা। দুপাট্টা না কি জানি। তে এত অনুভূতির মাঝেও ফিক করে হেসে ওঠে। জাংকুক থেকে হাসতে দেখে ভ্রু কুঁচকায়। ওইটা দুপাট্টা নয়, ওইটা আঁচল। যাই হোক মাথায় দাও। তে জাংকুকের কথা মতো আঁচলটা মাথায় টেনে নেয়। জাংকুক বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে চিৎকার করে বলে, আহ মাই ফ্লাওয়ার। তে মুচকি হাসলো। জাংকুক ফোনের স্ক্রিনে চুমু খায়। মেয়েটাকে আজ তার সামনে থাকলে হয়তো জাংকুক চুমুতে চুমুতে ভরিয়ে দিত। মেয়েটাকে এত সুন্দর লাগছে জাংকুকের চোখে। মেয়েটা কি জানে তা? এই মেয়ে জাংকুককে নিয়ে চিন্তায় থাকে। যদি জাংকুক অন্য মেয়েদের পছন্দ করে ফেলে, কিন্তু জাংকুক কেন এত বড় বোকামি করবে? জাংকুক এত বোকা যে নিজের ঘরে এত সুন্দর আইটেম বোম রেখে বাহিরের মেয়েদের পাত্তা দিতে যাবে। ইউ নো হোয়াট ফ্লাওয়ার, তুমি যদি এখন আমার পাশে থাকতে, আমি তোমাকে। আর চেঞ্জ করবো, রাখলাম। বলেই তে ফোনটা কেটে দেয়। জাংকুক বিছানায় গা এলিয়ে দিয়ে শব্দ করে হেসে ওঠে। পরক্ষণে তের লাজুক প্রতিচ্ছবি তার মুখের সামনে ভেসে উঠতেই জাংকুক জিভ দিয়ে ঠোঁট ভেজায়। বউ ছাড়া যে তার বেশি দিন থাকা সম্ভব নয় সেটাও সে বুঝতে পারলো। জাংকুক হালকা হেসে মাথা চুলকায়, কিন্তু হঠাৎ তার মামুনি কেন আসলো সে বুঝতে পারলো না। জাংকুক তের আম্মুর সাথে দেখা করার জন্য সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। বড়দের সবাইকে একই সাথে ড্রয়িং রুমে উপস্থিত থাকতে দেখে জাংকুক অবাক হলো। জাংকুক নিজের ট্রাউজারের পকেটে এক হাত রেখে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায়। আয়ু বেগম জাংকুককে দেখে খুশি হলো। সে জাংকুককে ডেকে তার পাশে বসতে বলে। জাংকুক চুপচাপ গিয়ে বসে, কিন্তু তার মামুনির এই অসময়ের আগমন তাকে বারবার ভাবিয়ে তুলতে লাগলো। তার সেই ভাবনা বেশিক্ষণ স্থায়ী করতে দিল না জিন বেগম। সে জাংকুককে বলে, জাংকুক তোর দায়িত্ব তো বেড়ে যাচ্ছে। জাংকুক ভ্রু কুঁচকায়। তার মা তাকে কি বোঝাতে চাইলো বুঝলো না। মাকে প্রশ্ন করে বলে ওঠে, মানে? জিন বেগম চায়ের কাপে চুমুক দেয়। একগাল হেসে বলে ওঠে, তোর মামুনি তার মেয়ের বিয়ে দিতে চায়। পাত্র নাকি অনেক ভালো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাড়িতে ছেলে আর ছেলের মা ছাড়া কেউ নেই। ছেলের বাবা নাকি 2 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তো তুই কি বলিস? আমাদের তো কোনো আপত্তি নেই। তোর মামুনির তো কোনো ছেলে নেই, তাই তোকেই নিজের ছেলের মতো আদর করেছে। তাই সে চায় এই বিয়ের সব দায়িত্ব তুই নে। জাংকুক মাথা নাড়ায়। সে ভাবলো, তাতে তার আর কিসের আপত্তি? জিমিনের বিয়েটা তাড়াতাড়ি হলেই তো সে তার ফ্লাওয়ারকে নিজের করতে পারবে। জাংকুক তের কথা ভেবে একটু হাসলো। তের তো খুব ইচ্ছে তার ফ্লাওয়ার ওনারের লাল টুকটুকে বউ সাজবে। দুজনে মিলে গিয়ে তাদের বিয়ে শপিং করবে। এই সুন্দর সময়গুলো তো মোবাইলে বন্দি হয়ে আছে, আর এখন এই সময়গুলো কতই না নিকটে এসে পড়লো। জাংকুক আবার হাসলো। জাংকুকের ঠোঁটের কোনায় হাসির ঝলক দেখে জিন বেগম ভ্রু কুঁচকায়। কি ভাবছিস? হঠাৎ মায়ের কথায় জাংকুকের ধ্যান ভেঙে যায়। সে মায়ের দিকে তাকে আমতা আমতা করে বলে, কই কিছু না তো। আয়ু বেগম জাংকুকের কাঁধে হাত রেখে অত্যন্ত বিনয়ী সুরে বলে, বাবা তুই সবকিছু সামলে নিতে পারবি তো? তোর খালুর তো এখন বয়স হয়েছে, একটা করতে গেলে আরেকটা ভুলে যায়। তোর কিন্তু সবকিছুর খেয়াল রাখতে হবে।
তুই ওকে নিয়ে চিন্তা করিস না আয়ু। আমার তো চিন্তা তেকে নিয়ে। ও এই সব কিছু নর্মাল ভাবে নিতে পারবে তো? জঙ্কুক মায়ের কথায় তড়িৎ গতিতে তার দিকে তাকায়। অবাকও হয় জঙ্কুক, তের কথা আসছে কেন এখানে, আর তে কি বা স্বাভাবিকভাবে নেবে। জঙ্কুক ভ্রুকুচকে তার মাকে বলে, তে মানে? আরে তের বিয়ের কথাই তো চলছে, ওই ছেলে তো তের কথাই বলল। মানে জিমিন তের বড় না? জিমিনের আগে তেকে কি করে বিয়ে দিতে পারো তোমরা? আমিও তো তোর মামুনিকে তাই বলছি। তোর মামুনি তো বলছে সেই ছেলে তেকে নাকি কলেজের বাইরে দেখেছিল, তার নাকি তেকেই ভালো লেগেছে, তেকেই লাগবে তার। জঙ্কুকের হাত সাথে সাথে মুষ্টিবদ্ধ হয়ে গেল। তার ফ্লাওয়ারকে অন্য কেউ চাইছে, তার ফ্লাওয়ার শুধুই তো তার, সেখানে অন্য কেউ নজর কিভাবে পড়তে পারে। জঙ্কুক রাগে কটমট করে ওঠে। তোমরা জাস্ট পাগল হয়ে গিয়েছো। ওর সামনে এক্সাম, এটাও ভুলে গেছো তোমরা। ছেলে ভালো জব করে তাই বলে এই নয় যে ছেলের চরিত্র পারফেক্ট। মামুনি তোমার অ্যাটলিস্ট এটা ভাবা দরকার ছিল ছেলেটার ব্যাপারে আগে জেনে নেই, তে কে চায় সেটাও তোমাদের জানা দরকার ছিল। জিন বেগম ছেলেকে এভাবে ওভার রিয়েক্ট করতে দেখে অবাক হয়। তার ছেলে কেন এত রেগে যাচ্ছে সে বুঝতে পারলো না। সবাই মানছে, কিন্তু তুই এত রেগে যাচ্ছিস কেন? জঙ্কুকের রাগ যেন আজ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জঙ্কুক চেয়েও পারছে না নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে। কিভাবে এবার রাখবে তার রাগ নিয়ন্ত্রণে? তার কানে তো একটা কথাই বাজতে শুরু করেছে, তার ফ্লাওয়ারকে অন্য কেউ পছন্দ করেছে। তার ফ্লাওয়ারকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না ওই ছেলে। এই পাগলামি তো শুধু সে করবে তার ফ্লাওয়ারের জন্য, অন্য কেউ কেন করবে এই পাগলামি? জঙ্কুকের শ্বাস ভারী হতে শুরু করলো, তার বক্ষপাজর অস্বাভাবিক যন্ত্রণায় কাঁপতে শুরু করলো। জঙ্কুক নিজের মায়ের দিকে তাকায়। জিন বেগম ছেলের রক্ত লাল হয়ে যাওয়া চোখের দিকে তাকায়। সে জঙ্কুকের উত্তেজিত হয়ে যাওয়া দেখে অবাক হয়। হয়তো এতক্ষণ না বুঝলেও এখন তার কারণ সে বুঝলো। জিন বেগম দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। মা, এ বিয়ে হতে পারে না। আয়ু বেগম ভারী অবাক হয়। নিজের ছেলের মতো করে আদর করা ছেলের মুখে এমন কথা শুনে সে চুপ থাকতে পারল না। সে বলে ওঠে, কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, আমি মানছি এখানে আমার ভুল হয়েছে, ছেলের ব্যাপারে জানাটা প্রয়োজন ছিল। আমি ছেলের ব্যাপারে খোঁজ খবর নেব, তার আগেই তুই কেন বিয়ে ভাঙতে চাইছিস? জঙ্কুক হাতের মুঠো আরো শক্ত করে। তার এই মুহূর্তে ইচ্ছে করছে সবাইকে বিষ খেয়ে মেরে ফেলতে। কেন তারা বারবার ওই ছেলের কথা বলছে তার কানের কাছে এসে? তারা কি বুঝতে পারছে না তার বুকটা ফেটে যাচ্ছে ওগুলো শুনে? আর কতই বা গোপন করবে তার ফ্লাওয়ারের প্রতি তার অনুভূতিগুলো? জঙ্কুক দীর্ঘ নিঃশ্বাস টেনে বলে ওঠে, কারণ আমি তেকে। জঙ্কুক রুমে যাও। জিন বেগম জঙ্কুককে কথা বলার সুযোগ দিল না। জঙ্কুক তার মায়ের দিকে অসহায় চোখে তাকায়। জিন বেগম ছেলেকে চোখের ইশারায় আশ্বস্ত করে। জঙ্কুক হয়তো বুঝলো তার মা তাকে কি বুঝাতে চাইলো। জঙ্কুক আর দাঁড়ালো না, গটগট পায়ে উপরে চলে গেল। জঙ্কুক রুমে এসেই তেকে প্রায় 10 বার কল দিয়েছে, কিন্তু তে না ফোন ধরলো না কোনো মেসেজ দিল। জঙ্কুকের রাগটা যেন আরো বেড়ে গেল। কাজের সময় এই মেয়েকে কখনোই পাওয়া যায় না। জঙ্কুক নিজের চুল খামচে ধরে অসহায় চোখে ফোনের দিকে তাকিয়েই বলে, ফ্লাওয়ার, কোথায় তুমি? আমার তোমাকে খুব প্রয়োজন ফ্লাওয়ার। তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না ফ্লাওয়ার। আমার ফ্লাওয়ার সবচেয়ে বেস্ট। জঙ্কুক ফোনটা আবারও হাতে তুলে নেয়। তেকে মেসেজ করতে শুরু করলো। I miss you flower. I love you flower. I need you flower. You are my best flower. I love you flower. কখনো জঙ্কুক তার অনুভূতি এইভাবে তের সামনে তুলে ধরেনি, কিন্তু আজ হঠাৎ তেকে হারানোর ভয়ে যেন তাকে চারিপাশ থেকে গ্রাস করতে লাগলো। প্রচন্ড অসহায় বোধ হচ্ছিল তার নিজেকে। তাই তো জঙ্কুক আজ তার ফ্লাওয়ারকে হারানোর ভয়ে বাচ্চাদের মতো হয়ে গেল। রাত 12টা। জঙ্কুক সবেমাত্র বাহির থেকে ফিরেছে। অফিসে তার বাবা তাকে দুপুরে ডেকে নিয়ে গিয়েছিল কোনো এক ইম্পর্টেন্ট কাজের জন্য। সারাদিন সে ফোন ধরার সময়টুকু পায়নি। জঙ্কুক বাহির থেকে এসেই আগে একটা শাওয়ার নিল। তার ফ্লাওয়ার কি তাকে কোনো মেসেজ পাঠিয়েছে, কল করেছে কিনা জানার জন্য ফোনটা হাতে নিল, কিন্তু না, তে তাকে কোনো মেসেজ বা কল করেনি। অজানা আতঙ্কে জঙ্কুক শুকনো ঢুক গিলে। তে তো কখনোই এমন করে না। তাহলে আজ কি হলো? তার মা আবার তার মামুনিকে কিছু বলে দেয়নি তো? সারাদিন এর কাজের ক্লান্তিতে জঙ্কুকের চোখ লাল হয়ে গিয়েছে, মাথাটাও ধরেছে। এখন বিশ্রাম নেওয়া তার খুব প্রয়োজন, কিন্তু কিভাবে সে বিশ্রাম নেবে? এই পরিস্থিতি কি কারো ঘুম হতে পারে? জঙ্কুক নিজের আলমারির দিকে এগিয়ে গিয়ে একটা কালো শার্ট বের করে নিল, সাথে একটা কালো প্যান্ট। ফর্সা শরীরে তাকে এই পোশাকে খুব সুন্দরই লাগলো। জঙ্কুক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুলগুলো ব্রাশ করে নিল।
তারপর বেড সাইড ক্যাবিনেট খুলে তার বাইকের চাবিটা বের করে নিল। এখন উদ্দেশ্য তার একটাই, তার ফ্লাওয়ারের খোঁজ পাওয়া। জাংকুক চাবিটা হাতে নিয়ে তড়িঘড়ি করে নিজের রুম থেকে বের হতে যাবে, ঠিক তখনই জিন বেগম দরজায় এসে দাঁড়ায়। কোথায় যাচ্ছিস তুই? জাংকুক খুব গম্ভীর গলায় বলে। কাজ আছে মা, এসে কথা বলবো। বলেই জাংকুক মাকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। তখনই জিন বেগম বলে, দাঁড়া। জাংকুকের পা মুহূর্তেই দাঁড়িয়ে যায়, পেছনে ফিরে মায়ের দিকে তাকায়। সারাদিন ধরে কাজের ব্যস্ততায় ছেলে যে তার কিছুই খায়নি হয়তো বুঝলো জিন বেগম। দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন তিনি, তারপর আবারও বলে, রুমে আয়, কথা আছে। জাংকুকও আর কিছু বলল না, কারণ সে তো এখন এই মানসিকতাতেই নেই। সে মায়ের আদেশ মতো রুমের ভেতরে প্রবেশ করলো। জিন বেগম জাংকুকের বিছানায় বসে তাকে নিজের কাছে ডাকলেন। জাংকুকের নিজেকে কেমন অসহায় বোধ হচ্ছিল। তার মায়ের কথা মতো সে গিয়ে বসলো। হয়তো তার কাছে এখন একটাই আশ্রয়স্থল অবশিষ্ট আছে, আর সেটা তার মা। সে ছাড়া কেউ আর তাকে সাহায্য করতে পারবে না। জিন বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, একে পছন্দ তোর? জাংকুক কিছুক্ষণ চুপ করে বসে রইল। কি বলবে বুঝতে পারলো না, কিন্তু আর কত লুকিয়ে রাখবে সে মনের কথা। জাংকুক নিজের হাতে থাকা চাবিটা হাতের আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল, তাহলে এখন কি বিয়ে করতে চাইছিস? জাংকুক আবার নিজের মায়ের সামনে বসে পড়ে মায়ের পা জড়িয়ে ধরে বলে, মা, তে আমাকে খুব ভালোবাসে, আমিও থেকে খুব ভালোবাসি মা। সে আমার সব মা, আমি তাকে ছাড়া বাঁচবো না। মা, তুমিই পারো সব কিছু ঠিক করতে। মা, প্লিজ ফরগিভ মি মাই ফ্লাওয়ার, প্লিজ মা। জাংকুক কথাগুলো বলতে বলতে তার চোখের কোণ বেয়ে পানি পড়তে শুরু করে। জিন বেগম ছেলের দুবাহু ধরে তাকে নিজের পাশে বসালেন। তুই তের জন্য কান্না করছিস জাংকুক? কই, আমার জন্য তো কান্না করলি না কখনো। এই মুহূর্তে জাংকুক তার মায়ের এমন কথায় ভেবাচাকা খেয়ে যায়। তার মা কি মজা করলো না সিরিয়াসলি বললো সে বুঝলো না। ভেবেছিলাম বিয়েটা দিব, কিন্তু তুই তো ওর প্রতি অনেক দুর্বল। পরে যদি আমার ভালোবাসাটাও ওকে দিয়ে দিস তখন? মা, কি বলছো এসব? বলছি তোর বিয়ে ঠিক করে ফেলেছি, তোর মামুনিকে সব বলেছি আমি। এখন কেনাকাটা শুরু কর। জাংকুক তো আকাশ থেকে পড়লো। তার মা কিভাবে কি করলো সে বুঝলো না, আর বুঝতেও চায় না। বিয়ে হবে এটাই অনেক। দেখতে দেখতে কেটে যায় একটা মাস। আজ তেকুকের বিয়ে সম্পূর্ণ হয়েছে। তে বাসর ঘরে বসে আছে ঘন্টা খানেক হবে। তার খুব বিরক্ত লাগছে। আজকে তাকে জাংকুকের জন্য ওয়েট করতে হবে কেন? লোকটা কি কখনোই সময় মতো আসতে পারবে না? তার বউ যে তার জন্য ওয়েট করছে এটা কি জানে না লোকটা? উফ, তার মধ্যে এই ভারী লেহেঙ্গা সাজগোজ। তে তো ইচ্ছে করছে এগুলো খুলে এখনই ফেলে দিতে। লোকটাকে তার উপর রাগ করে আছে সে যে জাংকুকের ফোন মেসেজ কোনো কিছুই এতদিন দেখেনি, তাই কি লোকটা খুব অভিমান করেছে ভেবেই তে শুকনো ঢোক গিলে কিছুক্ষণের মাঝেই দরজা খুলে ভেতরে প্রবেশ করে জাংকুক। তে চোখ তুলে জাংকুকের দিকে তাকায়। জাংকুক ড্রিঙ্কস করেছে, তে সেটা দেখেই বুঝতে পারলো। তে জাংকুকের দিকে এগিয়ে যায়। আসসালামু আলাইকুম। জাংকুক নেশার ঘুরেই হালকা হাসে। তেকে নিজের বুকে জড়িয়ে বলে, অনেক সুন্দর লাগছে ফ্লাওয়ার। তে হাসলো। হঠাৎ করে জাংকুক তেকে এক ধাক্কায় নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। তে হঠাৎ করে জাংকুকের কাজে অবাক হয়ে তার দিকে তাকায়। জাংকুক ঢুলতে ঢুলতে গিয়ে বিছানায় নিজের শরীর ছেড়ে দেয়। তারপর নেশার ঘুরে বলে, ডোন্ট টাচ মি ফ্লাওয়ার, আমি তোমার উপর অনেক রাগ করেছি বউ। তে জাংকুকের এমন আচরণের সাথে পরিচিত নয়। তে ভেবাচাকা খেয়ে জাংকুকের দিকে তাকিয়ে থাকে। তুমি তুমি কেন আমার কল মেসেজের রেসপন্স করনি বউ? তে ফুস করে নিঃশ্বাস ছাড়ে। তারপর জাংকুকের দিকে এগিয়ে গিয়ে বলে, আই এম সরি। আমি কি করব বলুন তো? ফোনটা পানিতে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল তো। মিথ্যে বলছো বউ? সত্যি বলছি ফ্লাওয়ার ওনার। আমি আর জিমি নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। তখন হাঁটতে হাঁটতে হঠাৎ হাত থেকে ফোনটা পানিতে পড়ে যায়। আমি ঠিক করাতেও নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেখানে বলেছে ফোনটা নাকি আর ঠিক। কথাটা শেষ করার আগেই জাংকুক তের হাতটা ধরে এক টানে তাকে নিজের উপরে ফেলে দেয়। তারপর তের দিকে তাকিয়ে বলে, আই লাভ ইউ বউ, তোমাকে তোমাকে অনেক ভালোবাসি বউ। তে জাংকুকের আচরণে একটু অবাক হয়। জাংকুক যে নেশার ঘুরে আছে সে তো একটুর জন্য তে ভুলে গিয়েছিল। সে যে এত কিছু বললো সেগুলো হয়তো জাংকুকের কর্ণগ্রহে পৌঁছায়নি। জাংকুক তের ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলে, ইউ আর অনলি মাইন ফ্লাওয়ার।
তে জঙ্কুকের কাছ থেকে ছোটার চেষ্টা করলো। জঙ্কুক তের কোমর আর শক্ত করে ধরে ভ্রু কুঁচকে বলল, ডোন্ট মুভ ওয়াইফি। কি করছেন? ছাড়ুন। আমি চেঞ্জ করব তো। করো। না ছাড়লে কিভাবে করব? আমার উপরেই করো, আমি ফিল করব তো। মানে? আর আপনি এত ড্রিঙ্কস করেছেন কেন? তের চোখ বড় বড় করে জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুক চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে হাসে। আমি তোমাকে ফিল করব ফ্লাওয়ার, তোমার সব কিছু দেখবো ফ্লাওয়ার, দেখাও না ফ্লাওয়ার। তে ভেবাচাকা খেয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। লজ্জায় তার গালগুলো লাল হতে শুরু করেছে। তার কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। তে এই মুহূর্তে কি করবে বুঝতে পারছে না। জঙ্কুকের হাতের শক্ত বাঁধন থেকেও ছুটতে পারছে না। তে কথা ঘুরাতে বলে, আপনি ড্রিঙ্কস কেন করেছেন? আর আপনি জানেন না এগুলো আমার পছন্দ না। জঙ্কুক তে ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলে, সরি ওয়াইফি, ইউনো আর সুগা বলেছে ড্রিঙ্কস করলে নাকি বউকে বেশি ভালোবাসা যায়। তুমি তো জানো ওয়াইফি আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু তাও আজকে তোমাকে আরও ভালোবাসতে চাই, তুমি যাতে কোনো অভিযোগ করতে না পারো। তে অসহায় চোখে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। কিসব যাতা বলছে লোকটা নিজের মধ্যে থাকলে কি এসব কখনো বলতে পারতো? তে জঙ্কুককে বলে, ঠিক আছে আমাকে ভালোবাসতে চান, ভালোবাসবেন তো, কোনো সমস্যা নেই, কিন্তু এখন একটু ছাড়েন, আমি চেঞ্জ করতে চাই। হুম, তুমি আমাকে ছেড়ে চলে যাবে তো ফ্লাওয়ার, আমি জানি। এখন কি করব আমি, আপনিই বলুন। এখানেই খোলো। কি? ওয়াইফি ওপেন ইউর ক্লোথ রাইট নাও। পারবো না। মাতাল হয়ে কি বলছেন আপনি? কোনো ধারণা আছে আপনার? জঙ্কুক তেকে আবার নিজের নিচে ফেলে সে তের উপরে উঠে পড়ে। তের হাত দুটো নিজের হাত দ্বারা মাথার উপরে চেপে ধরে। তের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, ওপেন ইট ওয়াইফি। তে জানে এই লোক তাকে ছাড়বে না। তে জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, কিভাবে খুলবো? আপনি আমার হাত ধরে রাখলে। তোমার খোলা লাগবে না, তুমি আমায় ডিটেকশন দাও, আমি খুলছি। তে লজ্জায় কুকড়ে যাচ্ছে। কি বলছে জঙ্কুক এগুলো? সে নিজেকে আন্দাজ করতে পারে কালকে তে কিভাবে এই মুখ জঙ্কুককে দেখাবে সে নিজেও জানে না। ওয়াইফি টোল্ড মি, হাউ ক্যান আই ওপেন ইট? তে প্রচন্ড অস্বস্তিতে বলে, প্রথমে মাথার দুপাট্টাটা খুলুন। জঙ্কুক তের কথা মতো দুপাট্টাটা খুলে ফেলে। নেক্সট। এখন আপনাকে তো আমার উপর থেকে উঠতে হবে, নয়তো খুলবেন কিভাবে? জঙ্কুক এক ঝটকায় উঠে দাঁড়ায়। তারপর তেকে এক টান দিয়ে নিজের কোলে তুলে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়ে তার হাত দ্বারা তের পেট চেপে ধরে। আস্তে ধরুন। নেক্সট। জঙ্কুকের বুকের ওঠানামা হুট করে বেড়ে গিয়েছে। তার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। তে তা ভালোই বুঝলো। তে শুকনো ঢোক গেলে জঙ্কুক তের ব্লাউজের ফিতা ধরে টান দেয়। তের ফর্সা পিঠের দিকে তাকিয়ে জঙ্কুক ঢোক গেলে, ইউ আর সো বিউটিফুল ওয়াইফি। তে নিজের লেহেঙ্গাটা শক্ত করে খামচে ধরে। জঙ্কুক নিজের ঠোঁট ছোঁয়ায় তের পিঠেতে হালকা কেঁপে ওঠে। জঙ্কুক তের লেহেঙ্গার নিচের পাটের ফিতা ধরে টান দিতেই তা খুলে নিচে পড়ে যায়। তে গায়ে এখন লেহেঙ্গার উপরের পাট আর প্যান্ট ছাড়া কিছুই নেই। জঙ্কুক তেকে কোলে তুলে আবার বিছানায় নিয়ে যায়। জঙ্কুক কি করছেন? আমি এখন এগুলোর জন্য প্রস্তুত না। এটা তোমার আমার সাথে প্রেম করার আগে ভাবার দরকার ছিল ওয়াইফি। জঙ্কুক আমি তো। জঙ্কুক তের ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। তে বিছানার চাদর খামচে ধরে। তার সারা শরীর অজানা আতঙ্কে কেঁপে উঠছে। জঙ্কুক তের ঘাড়ে নিজের ঠোঁট ছোঁয়ায়। প্লিজ ছেড়ে দিন। জঙ্কুক তের এমন ডিস্টার্ব একদমই সহ্য করতে পারছে না। সে তের হাত দুটো নিজের হাত দ্বারা মাথার উপরে চেপে ধরে। তারপর তের মুখ একটা ওড়না দিয়ে বেঁধে দেয়। তে ছটফট করলো। জঙ্কুক তের দিকে তাকিয়ে হাসলো। তারপর তের কানের কাছে মুখ নিয়ে বলে, একটু সহ্য করো ওয়াইফি, একটু পরেই খুলে দেব, এখন অন্য কিছু আনবক্সিং করি। বলেই জঙ্কুক তের গায়ে অবশিষ্ট কাপড় দুটিও খুলে ফেলে। তে লজ্জায় নিজের চোখ বন্ধ করে নেয়। জঙ্কুক অবাক দৃষ্টিতে তের শরীরে নিজের চোখ বোলায়। তের শরীরের প্রতিটা জায়গায় জঙ্কুকের চোখের সামনে। জঙ্কুক শুকনো ঢুক গেলে জঙ্কুক নিজের শরীরের শেরওয়ানি খুলে ফেলে দেয়। তারপর তের শরীরের সাথে নিজের শরীর চেপে ধরে। তের মুখের কাছে মুখ নিয়ে বলে, ওয়াইফি ক্যান ইউ ফিল ইট? ইয়া ওয়াইফি আই এম অলসো ফিল ইট।
জঙ্কুক আর নিজেকে দমিয়ে রাখতে পারলো না। তে সমুদ্রের পানি খাওয়ার জন্য তার ছোট আত্মাটা লাফাতে শুরু করে। জাংকুক নিজের সালোয়ারটা খুলে ফেলে। জাংকুক এবার তের মুখের বাঁধন খুলে দিল। তে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ওয়াইফি, আই লাভ ইউ। ওয়াইফি, আই লাভ ইউ ওয়াইফি। ব্যথা পাচ্ছি ফ্লাওয়ার ওনার। আই নো ফ্লাওয়ার, আই নো এভরিথিং। আপনি আপনি আমার সাথে অভিনয় করেছেন ফ্লাওয়ার ওনার। জাংকুক বাঁকা হাসি দিয়ে তের দিকে তাকায়। তারপর তে নরম মাংসপেশি চেপে ধরে বলে, ইয়া, আমি কিভাবে কি করব বুঝতে পারিনি ফ্লাওয়ার, তাই দিস ইজ নট ফেয়ার ফ্লাওয়ার ওনার। when it's you, everything is fair for me, my sweet flower. জাংকুক তের ভেতরে অবস্থানরত তার আত্মার গতি আরো দ্বিগুণ করে দেয়। তে জাংকুকের পিঠ খামচে ধরে বলে, ফ্লাওয়ার ওনার, স্লোলি, ইটস মাই ফার্স্ট টাইম। Sorry flower, I can't. তে ফার্স্ট টাইম হওয়ার কারণে তে প্রচুর পরিমাণে ব্লিডিং হতে শুরু করে, কিন্তু জাংকুকের থামার তো কোনো নামই নেই। তে ব্যথায় কুঁকড়ে ওঠে। তে কান্নারত অবস্থায় বলে, স্টপ ইট ফ্লাওয়ার ওনার, খুব ব্যথা পাচ্ছি, প্লিজ ফ্লাওয়ার ওনার। জাংকুক তের কান্নারত কণ্ঠস্বর শুনে থেমে যায়। তের মুখের দিকে তাকিয়ে বলে, Flower, I'm sorry. আপনি খুব খারাপ ফ্লাওয়ার ওনার। জাংকুক তের সারা মুখে কিস করে। Sorry flower, আর হবে না এমন। জাংকুক তেকে কিছুক্ষণ নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে। তারপর তেকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। তেকে ফ্রেশ করে নিজেও ফ্রেশ হয়ে সে বিছানার চাদর পাল্টে দেয়। তেকে বিছানায় শুইয়ে দেয়। তে এতক্ষণ ধরে জাংকুকের দিকেই তাকিয়েছিল। লোকটাকে আজ দেখেই তার কেমন শরীর শিরশির করছে। আর একটু আগে তাদের কাটানো মুহূর্তগুলো মনে পড়তেই তে লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। Flower, are you okay? তে জাংকুকের চোখের দিকেও তাকাতে পারছে না। তার ভীষণ লজ্জা লাগছে। জাংকুক তের নত মাথার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকায়। সে তাড়াতাড়ি তের হাত পা কপালে হাত দিয়ে দেখতে শুরু করলো জ্বর আসছে কিনা। আরে আরে আপনি কি করছেন? আমি ঠিক আছি। তাহলে কিছু বলছো না কেন? এমনি। এবার হয়তো জাংকুক কারণটা বুঝলো। সে বাঁকা হাসে। তারপর বইয়ের লাজুক মুখটা দেখে। চকলেট খাবো। জাংকুক ভ্রু কুঁচকায়। অদ্ভুত তো, আর কিছু পেল না খাবার জন্য। তার বউ এখন বাচ্চাদের মতো তার কাছ থেকে চকলেট খেতে চাইছে। অবশ্য তে তো চকলেট খুব পছন্দ করে। এখন চকলেট কোথায় পাবো? কেন, আপনি জানেন না আমি চকলেট লাভ করি? আই নো, কিন্তু তুমি যে এখন এমনভাবে চকলেট চাইতে পারো সেটা তো জানতাম না। কেন জানতেন না? সব হাজবেন্ডে তো তাদের ওয়াইফের জন্য ফার্স্ট নাইটে চকলেট বা খাবার কোনো কিছু নিয়ে আসে। বাট আই ডোন্ট নো দ্যাট। আমি তো জানতাম শুধু টি20 ম্যাচই খেলে। ব্যাস, তে এই একটা কথায় একদম চুপ হয়ে গেল। জাংকুক তেকে আবার লজ্জা পেতে দেখে হাসে। তারপর নিজের আলমারি থেকে একটা লাগেজ বের করে সেখান থেকে দুটো বড় বড় কিটক্যাট হাতে তুলে নেয়। তে সামনে এসে দাঁড়ায়। তে হাতে চকলেট দুটো তুলে দেয়। তে খুশি দেখে কে সে ফটাফট একটা চকলেটের প্যাকেট খুলে খেতে শুরু করে। জাংকুক বিছানায় শুয়ে তে চকলেট খাওয়া দেখছে। ইউ আর দ্য বেস্ট হাজব্যান্ড ফ্লাওয়ার ওনার। জাংকুক হাসলো। আপনি জানেন ফ্লাওয়ার ওনার, আপনি যে দুটো বড় বড় কিটকেট আমার জন্য পাঠিয়েছিলেন, জিমিন দুটোই আমার থেকে ঘুষ হিসেবে নিয়ে নিয়েছিল। জাংকুক ভ্রু কুঁচকায়। তারপর প্রশ্ন করে বলে, কিসের ঘোষ? তে দাঁত দিয়ে জিভ কাটে। প্রচন্ড খুশিতে সে এটা কি বলে ফেললো। তে কথা ঘুরাতে বলে, আচ্ছা ফ্লাওয়ার ওনার, আপনি আমাকে এত কেন ভালোবাসেন? কারণ তোমার লাল টমেটোগুলো আমার খুব পছন্দ। কি? সেই ছোটবেলা থেকেই তোমার টমেটোর দিকে আমার নজর ছিল। জানি না একদিন কি হলো, তোমার টমেটো দুটো আমাকে টেনে তোমার কাছে নিয়ে গেল। তে চোখ বড় বড় করে জাংকুকের দিকে তাকিয়ে আছে। তারপর আপনি কি করেছেন? আমিও লাল টমেটোগুলো হাত দিয়ে টানতে শুরু করলাম। এত নরম কেন ফ্লাওয়ার ওগুলো? আপনি এত নির্লজ্জ ছিলেন ছোটবেলায়? ছি, এগুলো করতেন, কেউ দেখেনি তখন? ইস, আমি ছোট ছিলাম বলে আপনি আমার ফয়দা নিতেন। এখানে ফয়দা নেওয়ার কি আছে? আমি তো তোমার নরম তুলতুলে গালের কথা বলছি। তে নিজের মাইন্ডের কথা চিন্তা করেই হতাশ হয়। সে কি ভাবলো এগুলো? জাংকুক তেকে কিছু চিন্তা করতে দেখে বাঁকা হাসে। তারপর আবারও বলে, অবশ্য তুমি যেটা ভাবছো ওটাও খুব নরম। আজকে ছুঁয়ে বুঝলাম
তে জাংকুকের দিকে ভেবাচাকা খেয়ে তাকিয়ে থাকে। জাংকুক হেসে ফেলে।